হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার ৭৬ এন্টি-ডিফেকশন ল। অধ্যায় ৭৬ দলত্যাগ বিরোধী আইন। দি ৫২ এন্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ১৯৮৫ প্রভিডেড ফর দি ডিসকোয়ালিফিকেশন অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড দি স্টেট লেজিসলেচার্স অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন ফ্রম ওয়ান পলিটিক্যাল পার্টি টু অ্যানাদার। For this purpose it made changes in 4 articles of the Constitution and added a new schedule, the 20th schedule, to the Constitution. This act is often referred to as the Anti-defection law. ১৯৮৫ সালের ৫২তম সংশোধনী আইন একটি রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে দলত্যাগের ভিত্তিতে সংসদ এবং রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতার বিধান করেছিল। এই উদ্দেশ্যে এটি সংবিধানের ৪টি অনুচ্ছেদে পরিবর্তন করে এবং সংবিধানে একটি নতুন তফসিল, ১০ম তফসিল, যুক্ত করে। এই আইনটিকে প্রায়ই দলত্যাগ বিরোধী আইন হিসাবে উল্লেখ করা হয়। Later, the Noy Acstoni Amendment Act of ২০০৩ made one change in the provisions of the 20th schedule. It omitted an exception provision, i.e., disqualification on ground of defection not to apply in case of split. পরবর্তীতে ২০০৩ সালের ৯১তম সংশোধনী আইন ১০ম তফসিলের বিধানে একটি পরিবর্তন করে। এটি একটি ব্যতিক্রম বিধান বাদ দিয়েছে, যেমন বিভক্তির ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ার জন্য দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতা। প্রভিশনস অফ দি অ্যাক্ট। আইনের বিধান। The 20th schedule contains the following provisions with respect to the disqualification of members of parliament and the state legislatures on the ground of defection. ১০ম তফসিলে দলত্যাগের ভিত্তিতে সংসদ এবং রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতার বিষয়ে নিম্নলিখিত বিধান রয়েছে। ডিসকুয়ালিফিকেশন। অযোগ্যতা। Members of political parties. A member of a house belonging to any political party becomes disqualified for being a member of the house. রাজনৈতিক দলের সদস্য, যে কোনো রাজনৈতিক দলের সদস্য সংসদের সদস্য হওয়ার জন্য অযোগ্য হয়ে পড়েন। If he voluntarily gives up his membership of such political party, or যদি তিনি স্বেচ্ছায় উক্ত রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করেন, বা b. If he votes or abstains from voting in such house contrary to any direction issued by his political party without obtaining prior permission of such party and such act has not been condoned by the party within 15 days. From the above provision it is clear that a member elected on a party ticket should continue in the party and obey the party directions. যদি তিনি এই জাতীয় পার্টির পূর্বানুমতি ব্যতিরেকে তার রাজনৈতিক দলের দ্বারা জারি করা কোনো নির্দেশের বিপরীতে এই জাতীয় সংসদে ভোট দেন বা ভোটদান থেকে বিরত থাকেন এবং এই জাতীয় কাজ ১৫ দিনের মধ্যে পার্টি দ্বারা ক্ষমা করা হয়নি। উপরোক্ত বিধান থেকে এটা স্পষ্ট যে দলীয় টিকিটে নির্বাচিত একজন সদস্যকে দলে চলতে হবে এবং দলীয় নির্দেশনা মেনে চলতে হবে। Independent members. An independent member of a house elected without being set up as a candidate by any political party becomes disqualified to remain a member of the house if he joins any political party after such election. স্বতন্ত্র সদস্য। একটি সংসদের একজন স্বতন্ত্র সদস্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে নির্বাচিত না হয়ে নির্বাচিত, যদি তিনি এই জাতীয় নির্বাচনের পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেন তবে তিনি সংসদের সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন। Nominated members. A nominated member of a house becomes disqualified for being a member of the house if he joins any political party after the expiry of 6 months from the date on which he takes his seat in the house. This means that he may join any political party within 6 months of taking his seat in the house without inviting this disqualification. মনোনীত সদস্য। কোনো হাউসের একজন মনোনীত সদস্য সংসদের সদস্য হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবেন যদি তিনি সংসদে তার আসন গ্রহণের তারিখ থেকে ৬ মাসের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেন। এর অর্থ হল এই অযোগ্যতাকে আমন্ত্রণ না জানিয়ে তিনি সংসদে আসন গ্রহণের ৬ মাসের মধ্যে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। ২. Exceptions. ব্যতিক্রম। The above disqualification on the ground of defection does not apply in the following 2 cases. দলত্যাগের ভিত্তিতে উপরের অযোগ্যতা নিম্নলিখিত দুটি ক্ষেত্রে প্রযোজ্য নয়।
If a member goes out of his party as a result of a merger of the party with another party. A merger takes place when 2/3 of the members of the party have agreed to such merger. যদি কোন সদস্য অন্য দলের সাথে দলের একীভূত হওয়ার ফলে তার দল থেকে বেরিয়ে যায়, পার্টির 2/3 সদস্য এই একীকরণে সম্মত হলেই একীভূত হয়। বি. If a member, after being elected as the presiding officer of the House, voluntarily gives up the membership of his party or rejoins it after he ceases to hold that office. This exemption has been provided in view of the dignity and impartiality of this office. যদি কোন সদস্য হাউসের প্রিজাইডিং অফিসার হিসাবে নির্বাচিত হওয়ার পর স্বেচ্ছায় তার দলের সদস্যপদ ত্যাগ করেন বা সেই পদে অধিষ্ঠিত হওয়ার পর পুনরায় যোগদান করেন, এই অফিসের মর্যাদা ও নিরপেক্ষতার পরিপ্রেক্ষিতে এই ছাড় দেওয়া হয়েছে। It must be noted here that the provision of the 20th schedule pertaining to exemption from disqualification in case of split by 1/3 members of legislature party has been deleted by the Noy Actone Amendment Act of 2003. It means that the defectors have no more protection on grounds of splits. এখানে অবশ্যই উল্লেখ্য যে আইনসভা দলের 1/3 সদস্যদের বিভক্ত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা থেকে অব্যাহতি সংক্রান্ত 10ম তফসিলের বিধানটি 2003 সালের 91তম সংশোধনী আইন দ্বারা মুছে ফেলা হয়েছে। এর অর্থ হল দলত্যাগকারীদের আর কোনো সুরক্ষা নেই। বিভাজনের ভিত্তি 3. ডিসিডিং অথরিটি, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। Any question regarding disqualification arising out of defection is to be decided by the presiding officer of the House. Originally, the Act provided that the decision of the presiding officer is final and cannot be questioned in any court. However, in Kyoto Holohan case 1993, the Supreme Court declared this provision as unconstitutional on the ground that it seeks to take away the jurisdiction of the Supreme Court and the High Courts. It held that the presiding officer, while deciding a question under the 20th schedule, functioned as a tribunal. Hence, his decision, like that of any other tribunal, is subject to judicial review on the grounds of malafide, perversity, etc. But, the court rejected the contention that the vesting of adjudicatory powers in the presiding officer is by itself invalid on the ground of political bias. দলত্যাগের ফলে অযোগ্যতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন হাউসের প্রিসাইডিং অফিসার দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত আইনে শর্ত ছিল যে প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং কোন আদালতে প্রশ্ন করা যাবে না। যাই হোক, কিয়োটো হলোহান মামলায় 1993 সুপ্রিম কোর্ট এই বিধানটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল যে এটি সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতের এখতিয়ার কেড়ে নিতে চায়। এটি ছিল যে প্রিজাইডিং অফিসার 10ম তফসিলের অধীনে একটি প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার সময় একটি ট্রাইব্যুনাল হিসাবে কাজ করে। তাই, অন্য যে কোনো ট্রাইব্যুনালের মতো তার সিদ্ধান্ত বদনাম, বিকৃতি ইত্যাদি কারণে বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষে। কিন্তু, আদালত প্রিজাইডিং অফিসারের উপর বিচারক ক্ষমতা ন্যস্ত করা নিজেই অবৈধ বলে দাবি প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক পক্ষপাতের স্থল 4. রুল মেকিং পাওয়ার, নিয়ম তৈরির ক্ষমতা। The presiding officer of a house is empowered to make rules to give effect to the provisions of the 20th schedule. All such rules must be placed before the House for 3 days. The House may approve or modify or disapprove them. Further, he may direct that any willful contravention by any member of such rules may be dealt with in the same manner as a breach of privilege of the House. একটি হাউসের প্রিসাইডিং অফিসারকে 10ম তফসিলের বিধানগুলি কার্যকর করার জন্য বিধি তৈরি করার ক্ষমতা দেওয়া হয়। এই জাতীয় সমস্ত নিয়ম অবশ্যই 30 দিনের জন্য হাউসের সামনে রাখতে হবে। হাউস তাদের অনুমোদন বা সংশোধন বা অস্বীকৃতি জানাতে পারে। অধিকন্তু, তিনি নির্দেশ দিতে পারেন যে এই ধরনের বিধিগুলির কোনো সদস্যের ইচ্ছাকৃত লঙ্ঘন হাউসের বিশেষাধিকার লঙ্ঘনের মতো একইভাবে মোকাবেলা করা যেতে পারে। According to the rules made so, the presiding officer can take up a defection case only when he receives a complaint from a member of the House. Before taking the final decision, he must give the member against whom the complaint has been made a chance to submit his explanation. He may also refer the matter to the Committee of Privileges for inquiry. Hence,
ডিফেকশন হ্যাজ নো ইমিডিয়েট অ্যান্ড অটোমেটিক ইফেক্ট। প্রণীত নিয়ম অনুযায়ী প্রিজাইডিং অফিসার সংসদ সদস্যের কাছ থেকে অভিযোগ পেলেই দলত্যাগের মামলা নিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবশ্যই সদস্যকে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার ব্যাখ্যা দাখিলের সুযোগ দিতে হবে। তিনি বিষয়টি তদন্তের জন্য বিশেষাধিকার কমিটির কাছেও পাঠাতে পারেন। তাই দলত্যাগের কোন তাৎক্ষণিক এবং স্বয়ংক্রিয় প্রভাব নেই। ইভ্যালুয়েশন অফ দি অ্যাক্ট, আইনের মূল্যায়ন। The 20th Schedule of the Constitution, which embodies the anti-defection law, is designed to prevent the evil or mischief of political defections motivated by the lure of office or material benefits or other similar considerations. It is intended to strengthen the fabric of Indian parliamentary democracy by curbing unprincipled and unethical political defections. Rajiv Gandhi, the then Prime Minister, described it as the first step towards cleaning up public life. The then Central Law Minister stated that the passing of the Bahanno Anti-Amendment Bill, Anti-defection Bill, by a unanimous vote by both the Houses of Parliament was a proof, if any, of the maturity and stability of Indian democracy. সংবিধানের দশম তফসিল, যা দলবদল বিরোধী আইনকে মূর্ত করে, অফিস বা বস্তুগত সুবিধা বা অন্যান্য অনুরূপ বিবেচনার প্রলোভনে অনুপ্রাণিত রাজনৈতিক দলত্যাগের মন্দ বা দুষ্টুমি প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। নীতিবিহীন এবং অনৈতিক রাজনৈতিক বিচ্যুতি রোধ করে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের কাঠামোকে শক্তিশালী করার উদ্দেশ্যে এটি। রাজীব গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী, এটিকে জনজীবন পরিষ্কার করার প্রথম পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছিলেন। তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছিলেন যে সংসদের উভয় কক্ষের সর্বসম্মত ভোটে 52তম সংশোধনী বিল, দলবদল বিরোধী বিল পাশ করা ভারতীয় গণতন্ত্রের পরিপক্কতা এবং স্থিতিশীলতার প্রমাণ। অ্যাডভান্টেজেস, সুবিধাদি। দি ফলোইং ক্যান বি সিটেড অ্যাজ দি অ্যাডভান্টেজেস অফ দি অ্যান্টি-ডিফেকশন ল। দলত্যাগ বিরোধী আইনের সুবিধা হিসাবে নিম্নলিখিতগুলি উল্লেখ করা যেতে পারে। It provides for greater stability in the body politic by checking the propensity of legislators to change parties. এটি বিধায়কদের দল পরিবর্তনের প্রবণতা যাচাই করে দেশের রাজনীতিতে বৃহত্তর স্থিতিশীলতার ব্যবস্থা করে। B. It facilitates democratic realignment of parties in the legislature by way of merger of parties. এটি দলগুলির একীভূতকরণের মাধ্যমে আইনসভায় দলগুলির গণতান্ত্রিক পুনর্গঠনকে সহজতর করে। C. It reduces corruption at the political level as well as non-developmental expenditure incurred on irregular elections. এটি রাজনৈতিক পর্যায়ে দুর্নীতির পাশাপাশি অনিয়মিত নির্বাচনের জন্য অনুন্নয়নমূলক ব্যয় হ্রাস করে। D. It gives, for the first time, a clear-cut constitutional recognition to the existence of political parties. এটি প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলির অস্তিত্বের একটি স্পষ্ট সাংবিধানিক স্বীকৃতি দেয়। ক্রিটিসিজম, সমালোচনা। The anti-defection law been hailed as a bold step towards cleansing our political life and started as new epoch in the political life of the country. It has revealed a lacuna in its operation and failed to prevent defections in toto. It came to be criticized on the following grounds. যদিও দলত্যাগ বিরোধী আইনটি আমাদের রাজনৈতিক জীবনকে পরিষ্কার করার জন্য একটি সাহসী পদক্ষেপ হিসাবে স্বাগত জানানো হয়েছে এবং দেশের রাজনৈতিক জীবনে নতুন যুগের সূচনা করেছে, তবে এটি প্রকাশ করেছে যে এটির কার্যক্রমে ঘাটতি রয়েছে এবং সম্পূর্ণ দলত্যাগ রোধ করতে ব্যর্থ হয়েছে। নিম্নলিখিত কারণে এটি সমালোচিত হয়েছিল। 1. It does not make a differentiation between dissent and defection. It curbs the legislator's right to dissent and freedom of conscience. Thus, it clearly puts party bossism on a pedestal and sanctions tyranny of the party in the name of the party discipline. এটি ভিন্নমত এবং দলত্যাগের মধ্যে পার্থক্য করে না। এটি বিধায়কের ভিন্নমতের অধিকার এবং বিবেকের স্বাধীনতাকে বাধা দেয়। এইভাবে এটি স্পষ্টভাবে পার্টির কর্তাবাদকে একটি পাদদেশে রাখে এবং দলীয় শৃঙ্খলার নামে পার্টির অত্যাচারকে নিষিদ্ধ করে। 2. Its distinction between individual defection and group defection is irrational. In other words, it banned only retail defections and legalized wholesale defections. স্বতন্ত্র দলত্যাগ এবং দলত্যাগের মধ্যে এর পার্থক্য অযৌক্তিক। অন্য কথায়, এটি শুধুমাত্র খুচরা বিচ্যুতি নিষিদ্ধ করেছে এবং পাইকারি দলত্যাগকে বৈধ করেছে।
3. It does not provide for the expulsion of a legislator from his party for his activities outside the legislature. এটি আইনসভার বাইরে তার কার্যকলাপের জন্য একজন বিধায়ককে তার দল থেকে বহিষ্কারের বিধান করে না। 4. Its discrimination between an independent member and a nominated member is illogical. If the former joins a party, he is disqualified while the latter is allowed to do the same. একজন স্বতন্ত্র সদস্য এবং একজন মনোনীত সদস্যের মধ্যে এর বৈষম্য অযৌক্তিক। যদি প্রাক্তন একটি দলে যোগ দেয়, তবে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং পরবর্তীটিকে একই কাজ করার অনুমতি দেওয়া হয়। 5. Its vesting of decision-making authority in the presiding officer is criticized on two grounds. Firstly, he may not exercise this authority in an impartial and objective manner due to political exigencies. Secondly, he lacks the legal knowledge and experience to adjudicate upon the cases. In fact, two speakers of the Lok Sabha, Robi Ray 1991 and Shivraj P. Atil 1993, have themselves expressed doubts on their suitability to adjudicate upon the cases related to defections. প্রিজাইডিং অফিসারের উপর সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ন্যস্ত করা দুটি কারণে সমালোচিত হয়। প্রথমত, রাজনৈতিক প্রয়োজনের কারণে তিনি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে এই কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন না। দ্বিতীয়ত, মামলার বিচার করার জন্য তার আইনগত জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব রয়েছে। প্রকৃতপক্ষে, লোকসভার দুই স্পিকার রবি রায় -1991 এবং শিবরাজ পাতিল -1993 নিজেরাই দলত্যাগ সংক্রান্ত মামলাগুলির বিচার করার জন্য তাদের উপযুক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 9 অ্যাকেস্টিওএনি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, 91তম সংশোধনী আইন 2003। রিজনস, কারণ। The reasons for enacting the 9 অ্যাকেস্টিওএনি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 are as follows. 91তম সংশোধনী আইন 2003 কার্যকর করার কারণগুলি নিম্নরূপ। 1. Demands have been made from time to time in certain quarters for strengthening and amending the anti-defection law as contained in the 20th schedule, on the ground that these provisions have not been able to achieve the desired goal of checking defections. The 20th schedule has also been criticized on the ground that it allows bulk defections while declaring individual defections as illegal. The provision for exemption from disqualification in case of splits as provided in the 20th schedule has, in particular, come under severe criticism on account of its destabilizing effect on the government. দশম তফসিলে অন্তর্ভুক্ত দলত্যাগ বিরোধী আইনকে শক্তিশালীকরণ এবং সংশোধন করার জন্য নির্দিষ্ট মহলে সময়ে সময়ে দাবি করা হয়েছে, এই কারণে যে এই বিধানগুলি দলত্যাগ রোধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। দশম তফসিলটি এই কারণেও সমালোচিত হয়েছে যে এটি স্বতন্ত্র দলত্যাগকে অবৈধ হিসাবে ঘোষণা করার সময় বাল্ক ডিফেকশনের অনুমতি দেয়। দশম তফসিলে প্রদত্ত বিভক্তির ক্ষেত্রে অযোগ্যতা থেকে অব্যাহতির বিধান, বিশেষত সরকারের উপর এর অস্থিতিশীল প্রভাবের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে। 2. দি কমিটি অন ইলেকটোরাল রিফর্মস দীনেশ গোস্বামী কমিটি ইন ইটস রিপোর্ট অফ 1990, দি লো কমিশন অফ ইন্ডিয়া ইন ইটস 170th রিপোর্ট অন রিফর্ম অফ ইলেকটোরাল লস 1999, অ্যান্ড দি ন্যাশনাল কমিশন টু রিভিউ দি ওয়ার্কিং অফ দি কনস্টিটিউশন NCRWC, in its report of 2002 have, inter alia, recommended omission of the provision of the 20th schedule pertaining to exemption from disqualification in case of splits. নির্বাচনী সংস্কার সংক্রান্ত কমিটি দীনেশ গোস্বামী কমিটি তার 1990 সালের রিপোর্টে ভারতের আইন কমিশন, নির্বাচনী আইনের সংস্কার 1999 এর 170তম প্রতিবেদনে এবং সংবিধানের কাজকর্ম পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন NCRWC 2002 এর রিপোর্টে অন্যান্য বিষয়ের সাথে বিভক্তির ক্ষেত্রে অযোগ্যতা থেকে অব্যাহতি সংক্রান্ত দশম তফসিলের বিধান বাদ দেওয়ার সুপারিশ করেছে। 3. The NCRWC was also of the view that a defector should be penalized for his action by debarring him from holding any public office as a minister or any other remunerative political post for at least the duration of the remaining term of the existing legislature or until the next fresh elections, whichever is earlier.
এনসিআরডব্লিউসি মত পোষণ করেছিল যে একজন দলত্যাগকারীকে অন্তত বিদ্যমান আইনসভার অবশিষ্ট মেয়াদের সময়কালের জন্য বা যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী হিসাবে কোনো সরকারি পদ বা অন্য কোনো লাভজনক রাজনৈতিক পদে অধিষ্ঠিত হতে বাধা দিয়ে তার কর্মের জন্য শাস্তি দেওয়া উচিত, পরবর্তী নতুন নির্বাচন যেটা আগে হোক। 4. The NCRWC has also observed that abnormally large councils of ministers were being constituted by various governments at center and states, and this practice had to be prohibited by law, and that a ceiling on the number of ministers in a state or the union government be fixed at the maximum of 10% of the total strength of the popular house of the legislature. এনসিআরডব্লিউসিআরও পর্যবেক্ষণ করেছে যে কেন্দ্র ও রাজ্যগুলিতে বিভিন্ন সরকার দ্বারা অস্বাভাবিকভাবে বৃহৎ মন্ত্রী পরিষদ গঠন করা হচ্ছে এবং এই অনুশীলনটি আইন দ্বারা নিষিদ্ধ করা উচিত এবং একটি রাজ্য বা কেন্দ্র সরকারের মন্ত্রীর সংখ্যার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা উচিত। আইনসভার জনপ্রিয় হাউসের মোট শক্তির সর্বোচ্চ 10%। প্রভিশনস, বিধান। The Noy Akestioeni Amendment Act of 2003 has made the following provisions to limit the size of Council of Ministers, to debar defectors from holding public offices, and to strengthen the Anti-defection law. 2003 সালের 91তম সংশোধনী আইন মন্ত্রী পরিষদের আকার সীমিত করার জন্য, দলত্যাগকারীদের সরকারি অফিসে থাকা থেকে বিরত রাখতে এবং দলত্যাগ বিরোধী আইনকে শক্তিশালী করতে নিম্নলিখিত বিধানগুলি তৈরি করেছে। The total number of ministers, including the Prime Minister, in the Central Council of Ministers shall not exceed 15% of the total strength of the Lok Sabha. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার মোট শক্তির 15%-এর বেশি হবে না। 2. A member of either House of Parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as a minister. দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত কোনো রাজনৈতিক দলের সংসদের যে কোনো কক্ষের একজন সদস্য মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। 3. The total number of ministers, including the chief minister, in the council of ministers in a state shall not exceed 15% of the total strength of the legislative assembly of that state. But, the number of ministers, including the chief minister, in a state shall not be less than 12. একটি রাজ্যের মন্ত্রী পরিষদে মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সেই রাজ্যের বিধানসভার মোট শক্তির 15%-এর বেশি হবে না। তবে একটি রাজ্যে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীর সংখ্যা 12-এর কম হবে না। 4. A member of either house of a state legislature belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as a minister. দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত যে কোনো রাজনৈতিক দলের অন্তর্গত রাজ্য আইনসভার যে কোনো কক্ষের একজন সদস্য মন্ত্রী হিসাবে নিয়োগের জন্য অযোগ্য হবেন। 5. A member of either House of Parliament or either House of a state legislature belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to hold any remunerative political post. The expression remunerative political post means পার্লামেন্টের যে কোনো একটি হাউস বা রাজ্য বিধানসভার যে কোনো একটি সংসদের সদস্য যে কোনো রাজনৈতিক দলের অন্তর্গত, যিনি দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত হন তিনিও কোনো লাভজনক রাজনৈতিক পদে অযোগ্য হবেন। লাভজনক রাজনৈতিক পোস্ট অভিব্যক্তির অর্থ any office under the central government or a state government where the salary or remuneration for such office is paid out of the public revenue of the concerned government, or কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনে যে কোনো অফিস যেখানে এই ধরনের অফিসের বেতন বা পারিশ্রমিক সংশ্লিষ্ট সরকারের জনস্বাস্থ্য থেকে দেওয়া হয়, বা any office under a body, whether incorporated or not, which is wholly or partially owned by the central government or a state government, and the salary or remuneration for such office is paid by such body, except where such salary or remuneration paid is compensatory in nature. কোনো সংস্থার অধীনে যে কোনো অফিস, নিগমিত হোক বা না হোক, যা সম্পূর্ণ বা আংশিকভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মালিকানাধীন এবং এই ধরনের অফিসের বেতন বা পারিশ্রমিক সেই সংস্থা দ্বারা দেওয়া হয়, যেখানে এই ধরনের বেতন বা পারিশ্রমিক দেওয়া হয় তা ছাড়া প্রকৃতিতে ক্ষতিপূরণমূলক। 6.
The provision of the 20th Schedule Anti-defection law pertaining to exemption from disqualification in case of split by one-third members of legislature party has been deleted. It means that the defectors have no more protection on grounds of splits. আইনসভা দলের 1/3 সদস্যদের দ্বারা বিভক্ত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা থেকে অব্যাহতি সম্পর্কিত 10ম তফসিল দলবদল বিরোধী আইন এর বিধান মুছে ফেলা হয়েছে। এর মানে হলো বিভক্তির কারণে দলত্যাগকারীদের আর কোন সুরক্ষা নেই। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।